গুড মর্নিং এভরিওয়ান। দেখো আমরা ইন্ডিয়ান হিস্ট্রি পড়ছিলাম। ইন্ডিয়ান হিস্ট্রির মেডিয়াভেল ইন্ডিয়া পার্টটা, যে পার্টটা শুরু হয়েছে 712 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছে 1707 খ্রিস্টাব্দে। এই পার্টে আমরা কি কি পড়েছি? মোহাম্মদ বিন কাসিম যে ফার্স্ট ভারত আক্রমণ করেছে 712 খ্রিস্টাব্দে, ফার্স্ট মুসলমান হিসাবে ভারত আক্রমণ করেছে 712 খ্রিস্টাব্দে। তারপরে আমরা পড়েছি কি সেকেন্ড মুসলিম অ্যাটাক, যেটা করেছিল মেহমুদ গজনবী, সে করেছিল 10th সেঞ্চুরিতে। এরপরে আমরা পড়ব মোহাম্মদ ঘোরি, 12th সেঞ্চুরিতে তিনি ভারত আক্রমণ করছে। তাহলে দেখো মোহাম্মদ ঘোরি এতদিন অবধি মোহাম্মদ বিন কাসিম বলো চাহে মেহমুদ গজনবী বলো, তারা ভারত আক্রমণ করতো কিন্তু শুধু ধন সম্পদ লুটার জন্য আর মূর্তি পূজা ধ্বংস করার জন্য। কিন্তু এই মোহাম্মদ ঘোরি এ ভারত আক্রমণের উদ্দেশ্য কিন্তু ছিল যে সাম্রাজ্য বিস্তার করা। তাহলে দেখো 1175 খ্রিস্টাব্দে 1175 খ্রিস্টাব্দে ফার্স্ট অ্যাটাক করে কার উপর? কারমাঠি মুসলিমদের উপর। মুলতান এর কারমাঠি মুসলিম, কারমাঠি মুসলিমদের উপর, এরপরে 1178 খ্রিস্টাব্দে আক্রমণ করে ভীম দ্বিতীয়র উপর, গুজরাটের রুলার ভীম সেকেন্ড এর উপর আক্রমণ করছে। এই ভীম সেকেন্ড মাউন্ট আবু নামক জায়গায় মোহাম্মদ ঘোরিকে পরাজিত করছে। 1178 খ্রিস্টাব্দে মাউন্ট আবু নামক প্লেসে মোহাম্মদ ঘোরিকে পরাজিত করছে। তাহলে কি হচ্ছে? 1178 খ্রিস্টাব্দে ভীম দ্বিতীয় মাউন্ট আবু নামক শহরে মোহাম্মদ ঘোরিকে পরাজিত করছে। এই পরাজয়ের পরে যে মোহাম্মদ ঘোরি কি করছে? উত্তর ভারতের দিকে চলে যাচ্ছে। উত্তর ভারতের দিকে চলে যায় 1179 খ্রিস্টাব্দে সিন্ধ এবং কাশ্মীর দখল করে নিচ্ছে। কাশ্মীর কনকার্ড করে নিচ্ছে বা দখল করে নিচ্ছে। তাহলে কি যে ভীমের কাছ থেকে পরাস্ত হয়ে উত্তর ভারতে যাচ্ছে, উত্তর ভারতে যায় সিন্ধ এবং কাশ্মীর দখল করে নিচ্ছে। এই সময় দিল্লি আজমির এবং রাজস্থান দিল্লি এবং আজমির এবং রাজস্থান এই এরিয়া জুড়ে চৌহান বংশ রাজ করত। কে রাজ করত? চৌহান ডাইনেস্টি রুল করত। চৌহান ডাইনেস্টির পৃথ্বীরাজ চৌহান রাজ করত। এই পৃথ্বীরাজ চৌহানকে রায়পিথোরা বলা হয়। রায়পিথোরা বলা হয়।
তাহলে আমি কি বলছি যে এই সময়টাই যে 1779 বা এই পিরিয়ডটাই কি করতো, দিল্লি, আজমির এবং রাজস্থান জুড়ে চৌহান বংশ রাজ করত। চৌহান বংশের কোন রাজা ছিল? পৃথ্বীরাজ চৌহান। এরপরে দেখো যে মোহাম্মদ ঘোরি যে এই পৃথ্বীরাজ বা চৌহান বংশের উপর বারবার আক্রমণ করত, আর প্রত্যেকবার এই পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘোরিকে পরাজিত করত, এবং যেই পরাজিত হতো মোহাম্মদ ঘোরি সেই কি করত, পৃথ্বীরাজ চৌহানের কাছে ক্ষমা চাই নিত। তখন পৃথ্বীরাজ চৌহান তাকে ক্ষমা করে দিত। এক সময় যে 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহানেরও ধৈর্যের সীমা ভেঙে গেল। তখন পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘোরির মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ ঘটছে। তাহলে 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ ঘটে। তরাইনের প্রথম যুদ্ধ ঘটে কার? পৃথ্বীরাজ চৌহান and মোহাম্মদ ঘোরির মধ্যে। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করছে। তাহলে তরাইনের প্রথম যুদ্ধকে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করছে। এবং এবারও কি করছে, মোহাম্মদ ঘোরি পৃথ্বীরাজ চৌহানের কাছে ক্ষমা চাইলেছে। তখন পৃথ্বীরাজ চৌহান তাকে ক্ষমা করে দিচ্ছে। এরপরে মোহাম্মদ ঘোরি নিজের গজনি ঘুরে যাচ্ছে বা নিজের সাম্রাজ্যে ঘুরে যাচ্ছে। তাহলে মোহাম্মদ ঘোরি নিজের জায়গায় ঘুরে চলে যাচ্ছে। এই সময় পৃথ্বীরাজ চৌহান কনৌজের রাজকন্যার প্রেমে পড়ছে, বা কনৌজের তখন রাজা ছিল জয়চাঁদ বা জয়চাঁদ। তাহলে এই সময় 1179 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে কি হয়েছে, পৃথ্বীরাজ চৌহান কনৌজের রাজকন্যা বা জয়চাঁদের পুত্রী তার প্রেমে পড়ছে বা তার সাথে প্রেম প্রসঙ্গে মত্ত হয়ে পড়ছে। এই সময় কি হয়েছিল যে জয়চাঁদ তার মেয়ের জন্য কি করেছিল, স্বয়ম্বরের আয়োজন করেছিল, যে স্বয়ম্বরে পৃথ্বীরাজ চৌহানকে ডাক দেয় নাই। তখন পৃথ্বীরাজ চৌহান সেই সভায় যাচ্ছে এবং তার জয়চাঁদের পুত্রীকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে। এই ঘটনায় জয়চাঁদ কি হচ্ছে, যে পৃথ্বীরাজ চৌহানের প্রতি ক্ষুব্ধ প্রকাশ হচ্ছে বা রাগি যাচ্ছে আর কি, বা তার বিপক্ষে চলে যাচ্ছে। এবং উপযুক্ত সুযোগের সন্ধান করছে যাতে করে পৃথ্বীরাজ চৌহানকে হারানো যায়। এই সময় 1192 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ ঘোরি আবার পৃথ্বীরাজ চৌহানের উপর অ্যাটাক করছে, মানে কি মোহাম্মদ ঘোরি দ্বিতীয়বার তরাইনের দ্বিতীয় পৃথ্বীরাজ তরাইনের যে 1192 খ্রিস্টাব্দে তরাইন নামক স্থানে যখন মোহাম্মদ ঘোরি আর পৃথ্বীরাজের চৌহানের লড়াই হচ্ছে, মানে এখানে কার ঘটছে, যে মোহাম্মদ ঘোরি আর ভার্সেস পৃথ্বীরাজ চৌহান। এই যুদ্ধে কি করছে, যে জয়চাঁদ মোহাম্মদ ঘোরিকে সাহায্য করছে, তাই কি হচ্ছে, পৃথ্বীরাজ চৌহান হারিয়ে যাচ্ছে। তারপরে তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করছে, মোহাম্মদ ঘোরি। দেখো আরেকবার ঘটনাটা বলছি, যে 1179 খ্রিস্টাব্দে দেখো ঘটনাটা আরেকবার বলছি, যে 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে যখন মোহাম্মদ ঘোরিকে পরাজিত করছে পৃথ্বীরাজ চৌহান,
তারপরে পৃথ্বীরাজ চৌহান কি হচ্ছে যে কনৌজের রাজকন্যা বা জয়চাঁদের পুত্রীর প্রেমে পড়ছে বা তার সাথে প্রেম প্রসঙ্গে লিপ্ত হচ্ছে। এই সময়ই কি করছে যে জয়চাঁদ তার মেয়ের জন্য স্বয়ম্বরের আয়োজন করছে, যে স্বয়ম্বরে পৃথ্বীরাজ চৌহানকে ডাকছে না, কিন্তু পৃথ্বীরাজ তথাপি বা সেই না ডাকা সত্ত্বেও এই স্বয়ম্বরের সভায় যাচ্ছে এবং জয়চাঁদের পুত্রীকে অপহরণ করে নিয়ে আসছে। সেই কারণে জয়চাঁদ ক্ষুব্ধ আছে এবং উপযুক্ত সুযোগের সন্ধান করছে যাতে করে পৃথ্বীরাজ চৌহানকে হারানো যায়। 1192 খ্রিস্টাব্দে যখন তরাইনের দ্বিতীয় যুদ্ধ ঘটছে, সেই সময় মোহাম্মদ ঘুরিকে জয়চাঁদ সাপোর্ট করছে এবং পৃথ্বীরাজ চৌহানকে হারাচ্ছে। তাহলে 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ ঘটছে, যেখানে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিচ্ছে। তাহলে এই 1192 খ্রিস্টাব্দে ভারতে মুসলিম রুলের প্রতিষ্ঠাতা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে দেখো তাহলে 1192 খ্রিস্টাব্দে ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠা ঘটছে। এরপরে 1193 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি দিল্লিকে তার ক্যাপিটাল বানাচ্ছে। খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি दिल्लीके कैपिटल बनाई। এবং 1194 খ্রিস্টাব্দে জয়চাঁদের উপর অ্যাটাক করছে, যেটাকে চন্দাবরের যুদ্ধ বলছি। জয়চাঁদ অ্যাটাক, জয়চাঁদ ব্যাটেলটাকে আমরা চন্দাবরের যুদ্ধ বলি। অ্যাটাক জয়চাঁদ, চান্দাবরের যুদ্ধে কি করছে, জয়চাঁদের উপর অ্যাটাক করছে এবং তাকে পরাজিত করছে। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরির হাজার গোলামের মধ্যে কুতুবউদ্দিন আইবক এই যুদ্ধে চান্দাবরের যুদ্ধে বা এই যুদ্ধে মোহাম্মদ ঘুরির 1000 জন গোলামের মধ্যে কুতুবউদ্দিন আইবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই মোহাম্মদ ঘুরির এই 1000 গোলামের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন গোলাম ছিল। এক ছিল কুতুবউদ্দিন আইবক, দ্বিতীয় ছিল এলদজ, তৃতীয় ছিল কুবাচা, আর চতুর্থ ছিল বখতিয়ার খলজি। बख्तियार खलजी
দেখো তাহলে চন্দ্রাপুরের যুদ্ধের পরে যখন মোহাম্মদ ঘোরি আপস গজনি ঘুরে যাচ্ছে, তখন এই চারজনের মধ্যে তার সাম্রাজ্যটা ভাগ করে দিচ্ছে। কুতুবউদ্দিন আইবকের মধ্যে আমাদের ভারতবর্ষ পড়ছে, ইন্ডিয়া পড়ছে, ইন্ডিয়া। ব্যাস। এরপরে দেখো যে একটা স্টোরি আছে, সেই স্টোরিটা শুনে নাও। যে পৃথ্বীরাজ চৌহানের একজন মিত্র এবং লেখক, ফ্রেন্ড অ্যান্ড রাইটার ছিল চন্দ্রবরদাই। এই চন্দ্রবরদাই রচিত বুকটি হচ্ছে পৃথ্বীরাজ রসু। তাহলে কি পৃথ্বীরাজ চৌহানের একজন বন্ধু এবং রাইটার থাকছে চন্দ্রবরদাই, যে একটি বই লিখছে, যে বইটার নাম হচ্ছে পৃথ্বীরাজ রসু। এই পৃথ্বীরাজ রসু বুকে চন্দ্রবরদাই লিখছে যে তরায়ণের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান যখন হারছে, তখন মোহাম্মদ ঘোরি পৃথ্বীরাজ চৌহান এবং চন্দ্রবরদাইকে গজনি নিয়ে যাচ্ছে, এবং সেখানেও পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘোরির সাথে চোখে চোখ রেখে কথা বলছিল। তাই মোহাম্মদ ঘোরির চোখ দুটি নষ্ট করে দেয় বা তাকে অন্ধ করে দেয়। এই সময় যে গজনিতে রাষ্ট্রীয় খেলের আয়োজন হচ্ছিল, সেই সময় চন্দ্রবরদাই মোহাম্মদ ঘোরিকে জানায় যে পৃথ্বীরাজ চৌহানের মধ্যে শব্দভতি বান চালানোর কৌশল রয়েছে। তখন সেইটা দেখার জন্য মোহাম্মদ ঘোরি যাচাই করার জন্য যে আদৌ এটা সত্যি কি না, সেইটা যাচাই করার জন্য মোহাম্মদ ঘোরি পৃথ্বীরাজ চৌহানকে তার সভায় ডাকছে এবং তার হাতে তীরধনুক দিচ্ছে। সেই তীরধনুকে যখন মোহাম্মদ ঘোরির আওয়াজ পাচ্ছে, আর চন্দ্রবরদাই তাকে মোহাম্মদ ঘোরির পজিশনটা জানিয়ে দিচ্ছে, সেই সময় কি করছে, পৃথ্বীরাজ চৌহান বান চালাচ্ছে এবং সেই বান লাগে মোহাম্মদ ঘোরির মৃত্যু ঘটছে। এই ঘটনাটাকে লিখেছে পৃথ্বীরাজ রসু নামক বুকে। কিন্তু বেশিরভাগ ইতিহাসকার মনে করে যে তরায়ণের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করে দিয়েছিল। তাহলে আজকে এই পর্যন্ত থাক।